এবার আবির এগিয়ে এসে আদিলকে বলে উঠল, কে বলেছে ওকে ছেড়ে দিতে? ও শাস্তি পাবে, তবে মৃত্যু ওর জন্য সহজ শাস্তি। আর তাছাড়া ও যার সাথে অন্যায় করেছে সেই শাস্তি দেবে, ভাবি ওকে শাস্তি দেবে। সাথে সাথে আদিল বলে উঠল, মানে কি বলতে চাচ্ছিস তুই? আবির এক রহস্যময় হেসে বলে উঠল, তা এক্ষুনি বুঝতে পারবি তুই। তারপর নূরের উদ্দেশ্যে বলে উঠল, চলো ভাবি, আজ আমরা ডক্টর ডক্টর খেলবো। কথাটা বলেই আবির একটা ওয়ার্ড বয়কে ডাক দিল আর তার পকেটে টাকার ব্যান্ডেল গুজে দিয়ে কি করতে হবে বুঝিয়ে দিল। অপারেশন থিয়েটারে বেডে হাত পা বাঁধা অবস্থায় শোয়ানো হয়েছে লোকটাকে। আর আবির বিহান ডাক্তারি সার্জারি অ্যাপ্রন এবং মাস্ক পরে এগিয়ে এলো লোকটার সামনে। লোকটা ভীতু গলায় বলে উঠল, ডাক্তার সাহেব, আমারে এইখানে আইছেন কে? আমার তো খালি দাঁতে ব্যথা, আর তার জন্য অপারেশন থিয়েটারে আনছেন কে? আমি তখন বলে উঠল, দেখুন মিস্টার বিটিভি, আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে যে আপনার দাঁতের ভাইরাস ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস থেকে আপনার ডিকোস্টা ফিকস্টা নামক ভয়াবহ রোগ হয়েছে। এতে আপনার কিডনি, লিভার, ফুসফুস, নাড়িভুড়ি সব পচে গিয়েছে। তাই আপনার সব কিছুর অপারেশন করতে হবে। লোকটা তখন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি কোন এগুলা? এই রোগের নাম তো আমি জীবনও শুনি নাই, কিন্তু আমার তো সব ঠিকই আছে। আবির তখন ধমক দিয়ে বলে উঠল লোকটাকে, চুপ! আমি ডাক্তার না আপনি ডাক্তার? আমি বলেছি রোগ হয়েছে মানে হয়েছে, এখন চুপচাপ শুয়ে থাকেন। আমাদের বড় ম্যাডাম এসে আপনার অপারেশন করবে। নুরো সার্জারি অ্যাপ্রন আর মাস্ক পরে দাঁড়িয়ে আছে, তবে যেতে ভয় লাগছে লোকটার সামনে। আদিল তখন নূরকে সাহস দিয়ে বলে উঠল, যাও অ্যাঞ্জেল, আর কোনো ভয় নেই। তোমার না ডাক্তার ডাক্তার খেলার ইচ্ছে আছে, যাও, ইচ্ছে মতো খেলো। আজ কেউ আজ কিছুই বলবে না। ওই পচা লোকটার সাথে যা খুশি করো, কেউ বাধা দেবে না তোমাকে। আমি আছি না তোমার পাশে, কোনো ভয় নেই। যাও এবার। নূর এবার বেশ সাহস পেয়ে এগিয়ে গেল অপারেশন বেডের কাছে। ডাক্তার ডাক্তার খেলা তার খুবই ইচ্ছে ছিল, তবে আজ সেটা পূরণ হবে। নূর আসলেই আবির বলে উঠল, তো বলুন ডাক্তার সাহেবা, প্রথমে কোথা থেকে শুরু করব? আই থিঙ্ক সব সমস্যার উৎপত্তি এই দাগ থেকেই হয়েছে, তাই সবার প্রথমে আগে দাঁতের অপারেশন করতে হবে। নূর তখন বলে উঠল, হ্যাঁ ঠিকই বলেছ, প্রথমে আমরা দাঁত তুলবো। বিহান বিশাল বড় বড় লোহার স্ক্রু ড্রাইভার আর একটা প্লাস নিয়ে এগিয়ে এলো নূরের দিকে। তা দেখে লোকটা ভয়ে চোখ বড় বড় করে বলে উঠল, এগুলো কি আনতেছেন? দাঁত খুলবেন নাকি গাড়ি স্টুপ খুলবেন? আগে বেহুশ করবেন না? আবির তখন লোকটাকে বলে উঠল, আসলে আমাদের বেহুশ হওয়া ডাক্তার ভুলে নিজেকেই ইঞ্জেকশন দিয়ে বেহুশ হয়ে গিয়েছে, তাই বেহুশ ছাড়াই কাজ চালাতে হবে। আর তাছাড়া আপনার তো খুশি হওয়া উচিত, আপনি ফ্রি ভাবে ডাক্তারি শিখে যাচ্ছেন। এখন চুপচাপ আমাদের কাজ করতে দিন। বিহান, ওর মুখটা হাঁ করে ধরতো। বিহান তখন লোকটার মুখ খুলে ধরল। নূর বিশাল একটা প্লাস নিয়ে লোকটার একটা দাঁত ধরে টেনে তুলে ফেললো। ব্যথায় লোকটা গগন বিদানি চিৎকার করে উঠল। তখন আবির বলে উঠল, আরে ডাক্তার সাহেবা, আপনি তো ভুল দাঁত তুলেছেন, সমস্যা তো অন্য দাঁতে। নূর তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে তুলে ফেলি। এই বলে নূর আরেকটা দাঁতও একইভাবে টেনে তুলে ফেলল। লোকটা আবারও আর্তনাদ করে উঠল। তবে নূরের এবার ভীষণ মজা লাগছে। সে তো উৎসাহিত কণ্ঠে বলে উঠল, এবার কোনটা ফেলবো? আবির তখন বলে উঠল, ভাবি নিচেটা ফেলেন। বিহানও বলে উঠল, না না ভাবি, এই কোনারটা ফেলেন, একেবারে বিচ্ছিরি গন্ধ। নূর তখন বলে উঠল, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, রাম রাম করি, শেষে যেটা আসবে সেটাই তুলবো। তখনই আবির বলে উঠল, হ্যাঁ গুড আইডিয়া ভাবি, তাই করেন। নূর তখন লোকটার দাঁতের ওপর আঙুল দিয়ে একটা একটা করে বলতে লাগলো, রাম রাম যদু মধু। এমন করতে করতে শেষে এলো সেই দাঁতটা তুলে ফেললো। এভাবে এক এক করে লোকটার সব দাঁত তুলে ফেললো। আর লোকটা, সে তো ব্যথা সহ্য করতে না পারে এক সময় জ্ঞান হারিয়ে ফেললো। আবির তখন বলে উঠলো, আরে অপারেশন তো এখনো বাকি আছে, তার আগেই বেহুশ হয়ে গেল এই লোকটা। নূর তখন বলে উঠল, থাক, আজকের মতো খেলা হয়ে গেছে, আমি আর খেলবো না। আবির তখন বলে উঠল, ঠিক আছে ভাবি, আপনি তাহলে যান, বাকি অপারেশনটা আমরাই করে ফেলবো। নূর অ্যাপ্রন মাস্ক খুলে এগিয়ে গেল আদিলের কাছে। আদিল দু হাতে নূরের মুখটা আগলে ধরে বলল, খুশি হয়েছে তো অ্যাঞ্জেল? আর ভয় নেই তো? নূর তো খুশি হয়ে বলে উঠল, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, জানো অনেক মজা লেগেছে। নূর দুই হাত দুদিকে ছড়িয়ে বলে উঠল, জানো তুমি এতগুলো ভালো হিরো। আদিল মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে উঠল, আমার অ্যাঞ্জেলটা যে এত ভালো, তাই তো তার হিরো ভালো। আর আমার অ্যাঞ্জেলকে কেউ কষ্ট দিতে পারবে না।
এর মধ্যে 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। নূরের নিয়মিত ট্রিটমেন্ট আর থেরাপি চলছে, তবে খুব বেশি একটা পরিবর্তন না হলেও কিছুটা উপকার দেখা যাচ্ছে। যেমন নূরের অ্যাটাক আর আসেনি, আর তাছাড়া খাবার দাবারের প্রতি একটু রুচিশীল হয়েছে। আগে তো খেতেই চাইতো না। আদিল নূরের শারীরিক ট্রিটমেন্টের সাথে সাথে তাকে বাহ্যিক নলেজেরও ট্রেনিং দিচ্ছে। বাসায় রোজ নূরকে পড়াতে বসাইছে। আদিল বুঝতে পেরেছে নূরকে যেখানে ওর বাবা মা চিকিৎসা করানো জরুরি মনে করেনি, সেখানে পড়ালেখা করানোর প্রশ্নই আসে না। তাই আদিল যতটুকু পারে নূরকে শিক্ষিত করার চেষ্টা করছে, যাতে সমাজে চলার মতো হয়। তবে দুষ্টু নূরকে পড়াতে নিলে আদিলের নাজেহাল অবস্থা হয়ে যায়। নূরকে কিছু শেখাতে গেলেই সে হাজারটা প্রশ্ন করে আদিলকে পাগল করে দেয়। এই যেমন যদি বলা হয় অতে অজগরটি ওই আসতে তেরে, প্রতি উত্তরে নূরে শুরু হয়ে যায় অদ্ভুত প্রশ্নের মালা। বলবে, অজগরটি তেরে আসছে কেন? আমাদের খেয়ে ফেলবে না তো? আমার অজগর ভয় করে, ওকে আসতে মানা করুন না। এই বই ভালো না, এই অজগর ওয়ালা বই পড়বো না আমি। আদিল বুঝতে পারে মেয়েটা চরম পড়াচোর, তাই তো সব তালবাহানা করে পড়ার জন্য। তবু আদিল ধৈর্য নিয়ে নূরকে পড়ায়। সে যে নূরের কোনো কমতি রাখতে চায় না। আদিল অফিস থেকে বাসায় ফিরেছে, দরজায় বেল বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুলতে দেখে আদিল হাসি মুখে সামনে তাকাতেই কিছুটা ভ্যাপাচাকা খেয়ে গেল। ওর সামনে নূর ঠিকই দাঁড়িয়ে আছে, তবে আজকে নূরকে একেবারেই ভিন্ন লাগছে। নূর শাড়ি পরেছে, যদিও এটাকে শাড়ি পরা বললেও শাড়িরই অপমান হবে। তবুও শাড়িটা এলোমেলো ভাবে কোনোরকম পেঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে অবাক করা হলো যখন নূরের চোখে পানি দেখতে পেল আদিল। আদিল চিন্তিত মুখে নূরের কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? নূর তখন মুখে শাড়ির আঁচলটা চেপে দুঃখিনী নারীর মতো ভঙ্গিমায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল নেকা ধরে, তুমি এসেছো ময়নার বাপ? একদম টিভি সিরিয়ালের মতো 3বার করে একই কথা বলল নূর। বেচারা আদিল তো ঠুস করে যেন আকাশ থেকে পড়ল। তবদা খেয়ে গেল ময়নার বাপ শুনে। লাইক সিরিয়াসলি, সে বাপ কবে হয়ে গেল? বিয়েই তো হলো বেশ কিছুদিন, বিনা ইন্টারনেট কানেকশনে আপলোড কিভাবে হয়ে গেল? আদিল বিস্ময় আরো বাড়িয়ে দিয়ে নূর আরো নেকা কান্না করে বলে উঠল, তুমি এসেছো ময়নার বাপ? দেখো না, শাশুড়ি আম্মা আমারে কত মেরেছে। রান্নায় লবণ কম হয়েছে বলে আমার হাত পুড়িয়ে দিয়েছে। বেচারা আদিলের জ্ঞান হারা বাহ্য। তার মা মারা গেছে 1 যুগ আগে। তাহলে শাশুড়ি কোথা থেকে পেল নূর? আদিলে কেমন মাথা ঘুরছে। আদিল এবার ভাবলো নূরের হয়তো মানসিক সমস্যা বেড়েছে। আদিল নূরের গায়ে হাত রেখে চিন্তিত মুখে বলে উঠল, নূর সোনা, কি হয়েছে তোমার? কি বলছো এসব আবল তাবল? শরীর কি খারাপ করছে? নূর প্রতি উত্তরে দুঃখিনীর মাথা আর একটু বাড়িয়ে দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটাই চাও, আমি অসুস্থ হয়ে মরে যাই আর তুমি আরেকটা বিয়ে করতে পারো। বলেই নূর টিভি সিরিয়ালে নায়িকাদের মতো কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সোফার ওপর ঠাস করে গিয়ে পড়ল। সোফায় 2 হাত আঁচড়ে আঁচড়ে আরো বেশি দুঃখিনীর ভঙ্গিমায় বলে উঠল, मैं तो लूट गई, बर्बाद हो गई। না হয় তোমার বাড়তি যৌতুকের টাকা এনে তোমায় দিতে পারিনি, তাই বলে তুমি আরেকটা বিয়ে করবে? একবার ময়নার কথা ভাবলে না? এই ময়নার যে ভাই বোন আসতে চলেছে, তার কথাও ভাবলে না? আরে আর কত যৌতুক আনবো? যৌতুক আনতে আনতে তো আমার বাপের ভিটাটারই সব শেষ করে দিলাম। আর কত চাও তুমি? আদিলে বুঝি এবার সত্যি সত্যিই হার্ট অ্যাটাক হবে। অবাক হয়ে বাকরুদ্ধ হতবিহ্বল হলো সে। আদিল আর যৌতুক, এটাও শোনার ছিল কি আদিলের? আর তার বউ তো একের পর একটা বাচ্চা দিয়েই যাচ্ছে তাকে। মাথা ঘুরে পড়েই যাবে বুঝি এবার আদিল। তবে তার থেকেও বেশি আহত হলো আরেক ব্যক্তি। সে হলো দ্য গ্রেট আবির। মাত্র এসেছিল সে। এখানে এসে নূরের ওসব কথা শুনেই 2 হাতে 2টো কান চেপে ধরে নূরের থেকেও বেশি মেলোড্রামাটিক টিভি সিরিয়ালের মতো 3বার করে বলে উঠল আবির, নেহি নেহি নেহি। আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড কেন মরে গেল না? এটা হতে পারে না। বলে দাও এসব সব মিথ্যে। আদিল, তুই যে এমন জালিম অত্যাচারী হবি আমি তো ভাবতেই পারিনি। ভাবির সাথে তুই এমন অত্যাচার করিস? ছি ছি ছি, ভাবতেও কলিজা মেলোডিয়া হয়ে যাচ্ছে আমার। কেমনে পারলি তুই এমন করতে? মেয়েটার সাথে এমন অত্যাচার করতে তোর বুক কাঁপলো না? আদি, তুই উপরওয়ালার উপর ভয় কর। ল্যাংটা এসেছিলি, আবার ল্যাংটায় যেতে হবে। টাকা পয়সা কিছু সাথে পাবি না তুই, বুঝলি? আদিল তো এবার রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, শ্যাট আপ ইডিয়েট, না হলে তোকে এক্ষুনি উপরওয়ালার কাছে পৌঁছে দেবো আমি। আবির তখন আবার নেকা ধরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, দে দে। ভাবির সাথে সাথে এখন আমার উপরও তোর নির্যাতন চালাবি?
এই ছিল তোর মনে? ঠিক তখনই আবিরের কথার মাঝে বিহান এসে বলে উঠল, কি হইতেছে এইখানে? আবির তখন বলে উঠল বিহানকে, আরে আর হচ্ছে না, হয়ে গিয়েছে অলরেডি। এই আদি ময়নার বাপ হয়ে গিয়েছে, তুই জানিস? আর তার উপর ভাবির সাথে যৌতুকের জন্য নির্যাতন করে এই নির্দয় জালিম আদি। বিহান অবাকে সুরে তখন বলে উঠল, আরে কস কি মামা, আমাগো আদি এসব করছে? তখন আবির আবার বলে ওঠে, তাহলে আর বলছি কি, এই দেখ ভাবি কিভাবে নির্যাতনের শিকার হয়ে কাঁদছে ওখানে। এবার বিহানও আদিলের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে, বলে ওঠে, ছিছি আদি, তোর কাছে আমি এমনটা আশা করি নাইকা, দিলে বহুত চোট পাইলাম। আবিরও তখন সাই দিয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক বলছিস, এই পাষণ্ড জালিমের কাছে আমরা আর এক মুহূর্ত ভাবিকে রাখবো না। আবির নূরের কাছে গিয়ে বলে উঠল, ভাবি চলো, তোমাকে আমরা নিয়ে যাব। এই জালিমের সাথে তুমি আর এক মুহূর্ত থাকবে না, চলো এখান থেকে, তোমার ভাই এখনো বেঁচে আছে। নূর তখন মাথা তুলল, আবার টিভি সিরিয়ালের মতো তিনবার করে বলল, কি কি কি? আবির তখন আবার বলে ওঠে, হ্যাঁ ভাবি চলো, তোমাকে এখান থেকে আমরা নিয়ে যাব। নূর তখন আবার দুঃখী ভঙ্গিমায় বলে উঠল, না ভাই, তা আর হয় না। স্বামী যেমনই হোক, মারুক কাটুক, তবুও তার পায়ের তলায় পড়ে থাকাই টিভি সিরিয়ালের নায়িকাদের নিয়ম। আমিও তাই করব, না হলে টিভি সিরিয়াল কিভাবে খেলবো? নূরের কথা শুনে আদিল ভ্রুকুচকে বলে উঠল, এক মিনিট, টিভি সিরিয়াল খেলবো মানে? তখনই জমিলা এগিয়ে এসে বলে উঠল, আগে মানে বলছি, বৌমণি সেই সকাল থেকে একটানা একদম এক নাগাড়ে টিভি সিরিয়াল দেখছিল, তারপর থেকেই বলছে সে টিভি সিরিয়াল খেলবে, তখন থেকেই এসব করছে সে। জমিলার কথা শুনে আদিল বেচারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, তাহলে এসব দুষ্টু পরিটার খেলা ছিল। নূর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠল, আরে হ্যাঁ, খেলছিলামই তো, অনেক মজা হচ্ছিল, আর একটু খেলি। আদিল এবার সরু চোখে আবির আর বিহানের দিকে তাকালো। আবির তো ফিচেল হেসে বলে উঠল, আরে আমিও তো জানতামই ভাবি খেলা করছে, তাই আমি একটু মজা করছিলাম। তাছাড়া কি আমি সত্যি সত্যি তোকে এসব বলতে পারি নাকি? তুই তো আমার একমাত্র কলিজার ফুসফুস ওয়ালা দোস্ত। হ্যাঁ। বিহান একইভাবে বলে উঠল, আরে হ, আমিও তো মজা করছিলাম মাইরি। এদের কথা শুনে আদিল একটা স্মিত হেসে দুদিকে মাথা নাড়ালো। এই বাড়িটা যেন পুরো সার্কাস হয়ে যাচ্ছে দিনে দিনে। নূরের সাথে সাথে এই দুটো যোগ দিয়েছে। রোজ তো নতুন নতুন ড্রামা খুলে বসে থাকে এরা, তবে এতে আদিল অনেক খুশি। তার এই মৃত বাড়িটা এখন প্রাণবদ্ধ মনে হয়, আর এইসব হয়েছে শুধুমাত্র তার অ্যাঞ্জেলের কারণে। আদিল নূরের কাছে এগিয়ে গেল, গালে হাত রেখে বলে উঠল, আজকের জন্য অনেক খেলা হয়ে গেছে, এখন চলো, পড়তে বসতে হবে। নূর তো তখন বাচ্চাদের মতো করে বলে উঠল, আমার পড়তে ভালো লাগে না, আর একটু খেলা করি না। প্রতি উত্তরে আদিল বলে উঠল, দেখো, এমন করলে কিন্তু পচা মেয়ে হয়ে যাবে তুমি। তুমি কি পচা মেয়ে হতে চাও? নূরও তখন সাথে সাথে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। আদিল বলে উঠল, তাহলে আমার কথা শোনো, চলো এখন পড়াশোনা শেষ করে আবার খেলবে। আবিরও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, পড়াশোনা শেষ করে এসো, তারপর আমরা অনেক মজা করব। নূরও প্রতি উত্তরে বলে ওঠে, আচ্ছা। অতপর আদিল নূরের হাত ধরে উপরে নিয়ে গেল। পরদিন বিকেলবেলা বিড়াল ছানা হাতে নিয়ে বাইরে হাঁটতে হাঁটতে বের হলো নূর। তখনই আদিল গাড়ি নিয়ে ফিরল বাসায়। গাড়ি থেকে নেমে নূরকে দেখে গাড়ি আর লক না করেই এগিয়ে গেল ওর কাছে। নূরের কাছে গিয়ে আদিল বলে উঠল, তা কি করছে আমার অ্যাঞ্জেলটা? নূরও মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠল, এই যে রিমিকে হাঁটতে নিয়ে এসেছি, ঘরে বসে বসে ও না অলস হয়ে যাচ্ছে। প্রতি উত্তরে আদিল বলে ওঠে, ও আচ্ছা তাই। আর ঠিক তখনই আদিলের একটা অফিসিয়াল ইম্পর্টেন্ট ফোন এলো। ফোনে কথা বলে আদিল জানলো তার একটা জরুরি মেইল পাঠাতে হবে। আদিল নূরের উদ্দেশ্যে তখন বলে উঠল, নূর মাই অ্যাঞ্জেল, তুমি খেলা করো, আমি এখনই আসছি। নূরও তখন ঘাড় কাত করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। অতপর আদিল বাড়ির ভেতরে ঢুকে গেল। আদিল ভেতরে যেতেই নূরের চোখে পড়ল আদিলের রেখে আসা দরজা খোলা গাড়িটার দিকে। বেশ কৌতূহলী হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই গাড়িটির দিকে। নূর একদম গাড়ির কাছে এসে দাঁড়ালো, চোখ পিটপিট করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির ড্রাইভিং সিটের দিকে। সে অনেকবার হিরোকে এখানে বসে মেশিনটা ঘুরিয়ে গাড়ি চালাতে দেখেছে। তারও খুব ইচ্ছে হলো গাড়ি চালানোর। আজকে সেও গাড়ি চালাবে, অনেক মজা হবে। নূর বিড়াল ছানাটাকে নিচে নামিয়ে রেখে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ভুঁ ভুঁ শব্দ করতে লাগলো নূর।
কিন্তু গাড়ি তো সেভাবে চলছে না যেভাবে হিরো চালায়। নূরেরও মজা হচ্ছে না। নূর তখন এদিক ওদিক তাকিয়ে নানান বাটনে টিপতে লাগলো।